আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদের সাথে আছি সিফাত শারমিন। শুরুতেই পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইউনিয়ন পরিষদ নির্বাচনে 250 প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। চিঠি দেয়া হবে মনোনীতদের। ভয়ভীতি দেখিয়ে সরকার তাদের অপকর্ম ও গণবিচ্ছিন্নতা আড়াল করতে চায়, মন্তব্য বেগম জিয়ার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ মির্জা ফখরুলের। ছাত্রী লাঞ্ছনার অভিযোগে এসআই রতনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। রাজশাহীতে শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভে পুলিশের বাধা। কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সফল না হলেও আবারও বেসরকারি খাতের সাথে চুক্তি সই সরকারের। সফলতার আশাবাদ জ্বালানি উপদেষ্টার, দুরাশা বলছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। 250টি ইউনিয়ন পরিষদ ও 10টি পৌরসভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। দলের কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হবে। আজ সন্ধ্যা 7টায় আবারও বৈঠকে বসবে মনোনয়ন বোর্ড। এর আগে মঙ্গলবার রাত 8টায় গণভবনে প্রার্থী বাছাইয়ে বৈঠকে বসে তারা। প্রায় 3 ঘণ্টার বৈঠকে তৃণমূল থেকে পাঠানো প্রার্থীর তালিকা যাচাই বাছাই করেন বোর্ডের সদস্যরা। 250টি ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত হলেও বাকিগুলোর ক্ষেত্রে সিদ্ধান্ত হবে আজকের বৈঠকে। দলের সিনিয়র নেতা ও মনোনয়ন বোর্ডের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। 22 মার্চ প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের একক প্রার্থী বাছাই করে 15 ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রে পাঠাতে তৃণমূলকে নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগ। এদিকে স্কুলগুলোতে খেলাধুলার পরিবেশ তৈরিতে শিক্ষক শিক্ষিকাদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। ঘোষণা দেন প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের। ষষ্ঠবারের মতো আয়োজিত বঙ্গবন্ধু গোল্ড কাপ ও পঞ্চমবারের মতো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2015-র ফাইনাল খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার বিতরণ করেন বঙ্গবন্ধু গোল্ড কাপের চ্যাম্পিয়ন কক্সবাজারের পেকুয়ার রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা গোল্ড কাপের চ্যাম্পিয়ন ময়মনসিংহের কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে। বিজয়ীদের হাতে তুলে দেন নগদ 1 লাখ টাকার প্রাইজ মানি ও চ্যাম্পিয়ন ট্রফি। এর আগে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করে মেধা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা। আমি এটুকুই বলবো আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দকে, তারা যেন আর একটু মনোযোগী হন। যার যার স্কুল খেলাধুলা যেন সেখানে চলে, সেইগুলি যাতে ভালোভাবে হয় সেদিকে তারা আরও বেশি যদি নজর দেন এবং প্রত্যেকটা স্কুলে খেলাধুলার পরিবেশটা যদি সৃষ্টি হয় তাহলে আরও প্রতিযোগিতা আরও সুন্দর হবে আমি বিশ্বাস করি। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক উপজেলায় আমরা একটা করে মিনি স্টেডিয়াম করে দেব। শেখ হাসিনা বলেন, খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় মনোযোগী হলে আর বিপথে যাবে না ভবিষ্যৎ প্রজন্ম। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমি চাই তোমরা সেভাবে গড়ে উঠবে যেন এই দেশটাকে তোমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারো। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের বিজয়ের ইতিহাস জানারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেনে উন্নীত করার প্রকল্প তৃতীয়বারের মতো সংশোধন করে আরও বাড়তি 626 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। মূলত সময় বৃদ্ধি এবং নতুন করে কিছু জায়গা অধিগ্রহণের ফলে তৃতীয়বারের মতো এই প্রকল্পে অর্থ বাড়ানো হয়েছে। 2016 সালের ডিসেম্বর নাগাদ বাস্তবায়নের এই প্রকল্পের ব্যয় দাঁড়াচ্ছে 3,817 কোটি টাকা। দেশের 10টি জেলার 12টি জায়গায় পুলিশের জন্য ব্যারাক নির্মাণে ছাড় দেওয়া হয়েছে 219 কোটি টাকা। ঢাকার পর রাজশাহী সদরেও স্থাপিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার। এছাড়া ঢাকার মালিবাগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 446টি ফ্ল্যাট এবং মিরপুর 6-এ গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের জন্য 288টি ফ্ল্যাট নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে 314 কোটি টাকা। বৈঠক শেষে পরিকল্পনা
মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল জানান, আগামী মে-জুন মাসেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক 4 লেনের প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দল ও ভিন্নমত স্তব্ধ করার অপচেষ্টার পরিণাম শুভ হবে না, এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কণ্ঠস্বরকে স্তব্ধ করতেই সাংবাদিক মাহমুদুর রহমানকে শোন অ্যারেস্ট দেখিয়ে আটক রাখা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বেগম জিয়া আরও অভিযোগ করেন, মাহমুদুর রহমানের ওপর নিপীড়ন অব্যাহত রাখতে এবং তার কণ্ঠস্বরকে বন্ধ রাখতেই এই পদক্ষেপ নিয়েছে ক্ষমতাসীনরা। সর্বোচ্চ আদালত থেকে সবশেষ মামলাটিতেও জামিনের পর আরেকটি মামলায় শোন অ্যারেস্ট দেখানো আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বলেন, হামলা মামলা সহ নানান ভয়ভীতি দেখিয়ে শাসক মহল তাদের অপকর্ম ও গণবিচ্ছিন্নতা আড়াল করতে চায়। এদিকে কর্তৃত্ববাদী মানসিকতায় সরকার দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করছে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এতে অবনতি ঘটছে আইন শৃঙ্খলা পরিস্থিতির, শঙ্কা দেখা দিয়েছে জঙ্গি ও উগ্রবাদের উত্থানের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে এই সভায় উপস্থিত হন 20 দলীয় জোটের শীর্ষ নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, বেগম জিয়াকে রাজনীতি থেকে হটাতে চলছে গভীর ষড়যন্ত্র। দেশনেত্রীর বক্তব্যকে বিকৃত করে আজকে তারা পানি ঘোলা করতে চাইছেন এবং সেই ঘোলা পানিতে তারা মাছ শিকার করতে চাইছেন। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি 20 দল স্বাধীনতার পক্ষের একটি জোট। আজকে তাকে এই ধরনের কথা বলার অর্থই হচ্ছে তাদের গভীর ষড়যন্ত্র রয়েছে এবং সেই ষড়যন্ত্রটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েই উন্নয়নের ধোঁয়া তুলে সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আপনি যখনই চতুর্দিক বন্ধ করে দেবেন, রাস্তা বন্ধ করে দেবেন, দরজা বন্ধ করবেন, জানালা বন্ধ করবেন, তখন স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু এই ধরনের উগ্রতা সন্ত্রাসের জন্ম নেবে। যদি আওয়ামী লীগ সেটা করতে চায়, তার অর্থ হচ্ছে যে আওয়ামী লীগ চায় যে এই দেশে জঙ্গিবাদ এবং উগ্রবাদ বা সন্ত্রাসবাদের জন্ম হোক, এবং সেই কারণেই আজকে তারা ব্যর্থ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে রক্ষা করতে। সেই কারণে তারা ব্যর্থ হচ্ছে আজকে তথাকথিত জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদকে প্রতিরোধ করতে। দেশ বিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। বিএনপি দেউলিয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আর বেগম খালেদা জিয়া ও বিএনপিকে রাজনীতির জঞ্জাল আখ্যা দিয়ে তাদের রাজনীতি থেকে বিদায় দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনও। জাতীয় প্রেস ক্লাবে পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার ৭৪তম জন্মদিনের আলোচনায় নাসিম বলেন, আওয়ামী লীগ চায় বিএনপি শক্তিশালী হোক। এদিকে রাজধানীর সেগুন বাগিচায় এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে শুধু জামায়াতে নয়, বেগম খালেদা জিয়া বিএনপিরও বিচার করতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, শুধু কাউন্সিল করে বিএনপির সংকট কাটবে না, এজন্য নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। অন্যদিকে রিপোর্টার্স ইউনিটিতে প্রয়াত সাংবাদিক আবদুল্লাহ আল ফারুকের স্মরণ সভায় তার পরিবারের হাতে মরণোত্তর বিমার চেক তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লাঞ্ছনার অভিযোগে রাজধানীর আদাবর থানার এসআই রতন কুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় এই নির্দেশ দেয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪-এর বিচারক সালেউদ্দিন আহমেদ রতন কুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে গত 10 ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেন। গত 31 জানুয়ারি মোহাম্মদপুরের শিয়া মসজিদের কাছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ওঠে রতন কুমারের বিরুদ্ধে। পরদিন তাকে সাময়িক বরখাস্ত করা হয়। অর্ধাহারে অনাহারে কোনো রকমে বেঁচে আছেন পুলিশের দেয়া আগুনে নিহত চা দোকানি বাবুল মাতব্বরের পরিবারের সদস্যরা। মিরপুর গোদারাঘাট বস্তিতে গিয়ে দেখা গেল বাবুলের অন্তঃসত্ত্বা স্ত্রী লাকি বেগম
বিছানায় শুয়ে কাতরাচ্ছেন, অপেক্ষায় আছেন প্রতিবেশীদের কেউ চাল ডাল দিলে তবেই হবে রান্না। রিকশা চালিয়ে ছেলে রাজুর উপার্জনের সিংহভাগ ব্যয় হয় মায়ের ওষুধ কিনতে। অর্থকষ্টে মেয়ে এসএসসি পরীক্ষার্থী লাবণীর স্বপ্নের প্রদীপও নিভু নিভু। বিছানায় শুয়ে কাতরাচ্ছেন অন্তঃসত্ত্বা লাকি বেগম। শাহালি থানার পুলিশ ও সোর্সের দেয়া আগুনে পুড়ে নিহত চা দোকানি বাবুল মাতব্বরের স্ত্রী তিনি। পাশে বসে আছেন তার পরিবারের সদস্যরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে অকালে হারিয়ে তারা এখন অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। কেউ পাশে নেই তাদের। তাই না, তোমাকে 10টা টাকা দিলাম যে তোমরা চলো, কেউ আইলো না পর্যন্ত। বাবুলের নৃশংস হত্যাকাণ্ডের 12 দিন পার হলেও কেউ খোঁজ রাখেনি দরিদ্র পরিবারটির। মিরপুর গুদারাঘাট এইচ ব্লকের বস্তিতে গিয়ে দেখা যায় পরিবারের 7 সদস্যর একরকম অনাহারেই দিন কাটছে। পাশের দোকানদার বা এই পাশের বাসা থেকে কিছু 1 কেজি চাল দেয়। যেমন আজকের কথাটা বলতে গেলে একেবারে আমরা না খাওয়া। নিহত বাবুলের মেয়ে লাবণী এসএসসি পরীক্ষা দিচ্ছেন। লেখাপড়া চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত পারবেন কিনা তা নিয়ে আক্ষেপ জানান তিনি। আমাদের ঘরে ইনকাম করার মতো কেউ নেই। বাবা ছিল, বাবা বর্তমানে নেই, তো কিভাবে ভর্তি হব, টাকা পয়সার তো একটা বিষয় আছে। বর্তমানে সংসারের একমাত্র উপার্জনক্ষম নিহত বাবুলের ছেলে রাজু প্রতিদিন রিকশা চালিয়ে রোজগার করেন 150 থেকে 200 টাকা। রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাকে। সরকারিভাবে কোনো আর্থিক সহযোগিতা এখনো আসেনি আমাদের উপরে। অনেক জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী অনেক সাহায্য করে, আমাদেরকে কি একটু সাহায্য করতে পারে না? বাবুল হত্যার বাদী তার মেয়ে রোকসানা। পেট চালানোই যাদের দায় তারা আবার মামলা কিভাবে লড়বেন? মামলার বাদী হয়েছে ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত কিছু জানতেছি না যে কোন জায়গায় কোন জিনিসটা হইতেছে বা আসামি ধরা পড়তেছে কিনা। আর্থিক কষ্টের পাশাপাশি পরিবারের সদস্যদের মাঝে যোগ হয়েছে নিরাপত্তাহীনতার শঙ্কা। 3 ফেব্রুয়ারি চাঁদা না দেওয়ায় 4 পুলিশের সামনেই চা দোকানি বাবুল মাতব্বরকে লাথি মেরে জ্বলন্ত চুলার উপর ফেলে দেয় শাহালি থানার পুলিশের সোর্স দেলোয়ার। পরের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যায় বাবুল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে বাবুলের পরিবার। অনেকটা না খেয়ে দিন কাটছে তাদের। জিয়া খান, বাংলা ভিশন, মিরপুর। রাজশাহীর পবা উপজেলার চৌবাড়িয়া দক্ষিণ পাড়ায় 2 শিশুর ওপর পৈশাচিক নির্যাতনকারীদের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভে বাধা দিয়েছে পুলিশ। এদিকে দায়ের করা মামলার 7 আসামি মঙ্গলবার আদালত থেকে পালিয়েছে। অন্যদিকে সোমবার জামিন পেয়েছে অন্য 2 আসামি আজিজুল ও তার ছেলে উজ্জ্বল। রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার জামিন নিতে আসে 2 শিশু নির্যাতন মামলার 7 আসামি। বিচারক মামলাটি শিশু আদালতে পাঠিয়ে দেয়। এই ফাঁকে আসামিরা পুলিশের চোখ এড়িয়ে আদালত চত্বর থেকে সরে পড়ে। এই আদালতেই সোমবার জামিন পায় মামলার অন্য 2 আসামি আজিজুল ও তার ছেলে উজ্জ্বল। আইনজীবীরা বলছেন মামলা দায়েরে ত্রুটির কারণে আসামিরা জামিন পেয়েছেন। মামলাটা রুজু করতে কিছু দেখা যায় দুর্বলতা রেখে দিয়েছে, পুলিশে রেখে দিয়েছে, হয়তো আসামি দ্বারা প্রভাবিত হয়ে এই কাজটা করেছে। 7 জন আসামি এই মামলায় পেনাল কোর্টে আজকে সারেন্ডার করেছিলেন। আদালতের নজরে আসার পরে এই 7 জনকে বলছে না, আমি এই আদালতে শুনানি হবে না, এটা শিশু আদালতে শুনানি হবে। এদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি একটি ছাড়া মামলার সবগুলো ধারা জামিনযোগ্য। এই মামলাটা চাঞ্চল্যকর বিষয় সম্বন্ধে এজাহারটা আপনারা সব পড়ছেন, দেখছেন, শুনছেন। এজাহারে কোথাও কোনোভাবে লেখা নেই চাঞ্চল্যকর বিষয় ঘটনা। কোর্ট জিআরও এর ভুলের কারণে শিশু আদালতে না পাঠিয়ে মামলাটি সোমবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। অনেক সময় জিআরও সাহেব ওদের কাছে যখন মামলা ওরা এন্ট্রি দেয়, দেখে যে হ্যাঁ 18 বছরের ভেতরে আছে, সেক্ষেত্রে ওরা আবার আমাকে দিয়ে দেয়, দিয়ে আমার নথি রেজিস্টারে সাক্ষ্য নেয়। সেক্ষেত্রে আমি পেয়েছিলাম না, একটু আগে পেয়েছি। এদিকে সকালে আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করার সময় পুলিশ বাধা দেয়। পরে পুলিশ চলে গেলে এলাকাবাসী আবার দুয়ারির মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। মোবাইল চুরির অপবাদ দিয়ে রাজশাহীর পবায় 2 শিশুর ওপর পৈশাচিক নির্যাতন চালানো হয়। এ ঘটনায় শিশু জাহিদের বাবা সেনা ও র্যাব সদস্য সহ 13 জনের বিরুদ্ধে মামলা করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
বিদ্যুৎ খাতে কয়লা ভিত্তিক সরকারি বেসরকারি বড় কোনো প্রকল্প আলোর মুখ দেখেনি। তারপরও এসএস পাওয়ারের সাথে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে চুক্তি করেছে সরকার। জ্বালানি উপদেষ্টা বলছেন, স্বচ্ছতা ও দ্রুত অগ্রগতির জন্য জরুরি বিধিমালায় প্রকল্প নেওয়া হচ্ছে। একই সঙ্গে একাধিক প্রকল্প থাকলে কোনো একটি সফল হবে এমন আশা তার। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, নানান সুযোগ থাকার পরও সরকারি প্রকল্প যেখানে হোঁচট খাচ্ছে সেখানে বেসরকারি খাতের সফলতা দুরাশা। দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে রামপাল, পায়রা, মহেশখালীর মতো সরকারি বড় প্রকল্পগুলোর পাশাপাশি বেসরকারি খাতে চুক্তি রয়েছে ওরিয়নের সাথে। তবে বাংলাদেশ ভারত যৌথ রামপাল ছাড়া অন্য প্রকল্পগুলোর উল্লেখযোগ্য অগ্রগতি নেই। এরই মধ্যে চট্টগ্রামের বাঁশখালীতে বেসরকারিভাবে কয়লাভিত্তিক 612 মেগাওয়াট ক্ষমতার 2টি কেন্দ্র নির্মাণের চুক্তি সই হয়েছে। জরুরি বিধিমালার আওতায় এই চুক্তি করেছে সরকার। চুক্তি অনুযায়ী দেশের এসএস পাওয়ার এই কেন্দ্র নির্মাণে কাজ করবে। আমদানি করা কয়লা ব্যবহার করা হবে বিদ্যুৎ উৎপাদনে। কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে $240 কোটি মার্কিন, আর প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম পড়বে $6.5 আপনারা হয়তো মনে করতেছেন যে জরুরি অবস্থা নাই, কিন্তু বাংলাদেশের উন্নতির জন্য যেসব উদ্যোগ দরকার, সেই উদ্যোগে যদি গতি না থাকে, সেই উদ্যোগে যদি দূরদর্শিতার সাথে 5 বছরের আগের সিদ্ধান্ত আজকে দ্রুততার সাথে না নিই, তাহলে আমরা হয়তো বেঁচে থাকবো না। বাট আপনাদের জীবনে দেখবেন এই সুফল আসবে না। ওভার প্রোগ্রামিং না করলে হয় না। 5টা যদি প্রকল্প দেওয়া যায়, 2টা সময় মতো হবে, 1টা পারবে না, আরও 2টা হয়তো হবে না, এরকম কিন্তু ধরেই কাজ করতে হয়। বেসরকারি খাতে বড় প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের। ডক্টর ইজাজ হোসাইনের মতে, বেসরকারি খাত এখন পর্যন্ত তেমন কোনো সফলতা দেখাতে পারেনি। সরকার তাদের নিজস্ব সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা হিমশিম খাচ্ছে। 7 বছর ধরে আমরা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হবে শুনে আসছি এবং অগ্রগতি অতি সামান্য। তাহলে সরকার যেখানে হিমশিম খাচ্ছে, তাহলে সেখানে প্রাইভেট সেক্টর কি করে পারবে? বাংলাদেশের কোনো বিজনেস গ্রুপ এখনও কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হ্যান্ডেল করার মতো ওরকম ধরনের পাওয়ারফুল আইদার ফাইন্যান্সিয়ালি অর টেকনোলজিক্যালি হয় নাই। এই বিশেষজ্ঞের মতে, বড় প্রকল্পের চেয়ে বেসরকারি খাতকে ছোট ছোট প্রকল্পে অন্তর্ভুক্ত করলে সফলতা পেতে পারে সরকার। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতির সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে, সংসদে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়ার অবরুদ্ধ 7টি এলাকায় জরুরি ত্রাণ সরবরাহের অনুমোদন দেশটির সরকারের। স্বাগত আরেকবার বাংলাভিশন সংবাদে। সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ দমনে বাংলাদেশ এরই মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে সংসদে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার তারকা চিহ্নিত প্রশ্নের টেবিলে উত্থাপিত উত্তরে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ দমনে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এর পাশাপাশি বাংলাদেশের ভূখণ্ডকে যাতে কেউ সন্ত্রাস বা জঙ্গিবাদ সম্পর্কিত কোনো কর্মকাণ্ডে ব্যবহার না করতে পারে এবং এ ধরনের কার্যকলাপে কোনো দেশ বা সংগঠন যাতে আর্থিক সহযোগিতা না করে, সে ব্যাপারে সরকার সবসময় বদ্ধপরিকর। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের জন্য আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম মত দেন, পাকিস্তানের সাম্প্রতিক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে তাদের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা উচিত। সরকার বিরোধী আন্দোলনের নামে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন শেখ সেলিম। রাজধানীর শান্তিনগরের টুইন টাওয়ারের আগুনে আহত হয়েছেন 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত 1টার দিকে 20তলা ভবনের 10ম তলায় আগুন লাগে। এর পরপরই বন্ধ করে দেওয়া হয় ভবনটির বিদ্যুৎ সংযোগ ও লিফট। ফায়ার সার্ভিসের 10 ইউনিটের 1 ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ভবনটিতে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আগুনে কেউ দগ্ধ না হলেও
ধোঁয়ায় আহত হয়েছেন 2 জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ভবন থেকে বেরিয়ে আসা কয়েকজন জানান 10 তলা থেকে ধোঁয়া বের হতে থাকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এ সময় সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন তারা। সিঁড়ি ও ছাদে আটকা পড়েন অনেকে, পরে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করেন তাদের। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার অবরুদ্ধ 7টি এলাকায় জরুরি ত্রাণ সরবরাহের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। আজ থেকেই ওই এলাকাগুলোতে ত্রাণ সরবরাহে আশাবাদী জাতিসংঘ। মঙ্গলবার দামেস্কে পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেমের সাথে এক জরুরি বৈঠক শেষে এই আশাবাদ ব্যক্ত করেন সিরিয়ার জাতিসংঘের বিশেষ দূত স্টাফান দা মিস্তোরা। তিনি জানান, ইদলিব প্রদেশের দেইর আল জোর, ফৌয়া, কেফরায়া এবং দামেস্কের মাদায়া, জাবাদানি, কাফর বাতনা ও মৌদামিয়া এলাকায় জরুরি ত্রাণ সরবরাহে সিরিয়ায় কর্মরত আন্তর্জাতিক 17টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে সরকার। অবরুদ্ধ ওইসব এলাকার অন্তত 5 লাখ মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। এলাকাগুলো সরকারি বাহিনী, বিদ্রোহী ও জঙ্গি সংগঠন আইএস দখল করে রেখেছে। এদিকে সোমবার দেশটির 2টি স্কুল ও 5টি হাসপাতালে চালানো বিমান ও মিসাইল হামলা নিয়ে আসাদ সরকার বিএনপির ক্ষমতাধর দেশগুলোর পাল্টাপাল্টি অভিযোগে হুমকির মুখে সিরিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব। এবারে ক্লেমন খেলার সংবাদ। সংবর্ধিত হলেন এসএ গেমসের স্বর্ণকন্যা মাহফুজা খাতুন শিলা। সাঁতারে 2টি স্বর্ণপদক অর্জন করা শিলাকে মঙ্গলবার সংবর্ধনা দেয় চিটাগাং ইউনিভার্সিটি জার্নালিজম অ্যাসোসিয়েশন ঢাকা। কিন্তু এখনও অবহেলিত প্রথম স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত। প্রধানমন্ত্রী দেয়া আশ্বাসই তাদের চোখে ভবিষ্যতের ভালো থাকার স্বপ্ন। এসএ গেমসের সুইমিং পুলে ঝড় তুলে বাংলাদেশের মাহফুজা শিলা স্বর্ণ জিতবেন এমন ধারণাও ছিল না সুইমিং ফেডারেশনের। তাই তো এই গেমসে অংশ নেওয়ার আগে বিদেশে অনুশীলনের সুযোগ থেকে বঞ্চিত করা হয় যশোরের মেয়ে শিলাকে। ফেডারেশনের কিছু কর্তার তাচ্ছিল্য আর অবজ্ঞার পরও নৌবাহিনীর এই সাঁতারও নিজের ইচ্ছাশক্তিতেই জিতে নেন শ্রেষ্ঠত্বের মুকুট। গেমসে 2 বার দেশের জন্য স্বর্ণ জিতে সমুচিত জবাব দেন তাকে নিয়ে তাচ্ছিল্যের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিক বিভাগে স্নাতকোত্তর করা শিলাকে সম্মান ও সংবর্ধনায় সিক্ত করেছে চিটাগং ইউনিভার্সিটি জার্নালিজম অ্যাসোসিয়েশন ঢাকা। প্রতিনিয়ত ট্রেনিং পারপাসে অনেক ঝামেলা ফেস করতো, মোটা হয়ে গেছে বা ওর বয়স হয়ে গেছে, ওকে দ্বারা আসলে হবে না। এটা ফেডারেশনের কিছু কর্মকর্তা আমাকে এই কথাগুলো বলেছেন। তো আমি এইগুলোতে মেন্টালি হেলথ থাকতাম। অ্যাট লাস্ট যখন আমার জিদি ছিল যে আচ্ছা ঠিক আছে বয়স হয়েছে, যাই হোক আমি একটা কিছু করে দেখাইতে পারলে হয়তো আমি এটা প্রমাণ করতে পারবো যে আসলে না, আমি এখনও শেষ হয়ে যায় না, আমি এখনও আছি। দরিদ্র পরিবারের মেয়ে শিলার এতটা পথ পাড়ি দেওয়া ছিল কঠিন। অসুস্থ বাবার চিকিৎসায় তার মা বিক্রি করে দিয়েছিলেন শিলার অর্জিত প্রথম স্বর্ণপদক। আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম আমার আম্মাই কাজটা করেছিলেন, আমার জীবনে প্রথম গোল্ড মেডেল। ফ্যামিলিগত কিছু প্রবলেমের জন্য আসলে আম্মা কাজটা করেছিলেন। এসএ গেমসে দেশের জন্য প্রথম স্বর্ণ জয় করেন মাবিয়া। ঢাকার সিপাহীবাগে অভাবের সংসারে বসবাস মাবিয়ার। স্বর্ণ জিতে দেশে ফিরে আসার পর কেউই তার খোঁজ না নেয় হতাশ মাবিয়া। শিলাপুর আগে আমি পেয়েছি, ওনার আগে আমি বাংলাদেশে ব্যাক করেছি, কিন্তু এখন অবধি আমি কোনো রেসপন্সই পাইনি। তো এটা তো অনেক কষ্টের জিনিস, যেটা আমি প্রকাশ করতে গেলে এটা নিজেকে নিজে অপমান করব। ডাল ভাত খাইতে আমার অনেক অসুবিধা হয়ে যেত, পারলে দিতাম, না পারলে না দিতাম। মা তুমি যাও, এটি দিয়ে যাও। আমি অনেক গর্বিত এবং আমার আশেপাশে যারা আছে তারা খুবই সন্তুষ্ট, খুশি। শিলা ও মাবিয়া দুজনের স্বপ্ন এখন অলিম্পিককে ঘিরে। প্রধানমন্ত্রী এই 2 স্বর্ণকন্যার আবাসনের দায়িত্ব নেয় নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রেরণা খুঁজে পেয়েছেন তারা। গোল্ড মেডেলটা পাওয়া হচ্ছে হলো বাপ মাকে যদি আগে না সুখী করতে পারি, নিজে সুখী হতে লাভ নেই। তো বাপ মাকে সুখী করাটাই আমার কাছে এখন বেশি ইম্পর্টেন্ট। নিজের কাছ থেকে আক্ষেপ ছিল যে আমার একটা এই পরিবেশে থেকে আমি আর আমার ফিউচারটা নিয়ে আগাতে পারবো না। তো আমাদের প্রাইম মিনিস্টার আমাকে করে দিয়েছে, বলেছে আমার বাসস্থানের দায়িত্ব নিয়েছে। তাকে না বলার আগে, আমি না বলার আগে সে করেছেন, এর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। প্রধানমন্ত্রী আমাদের সারপ্রাইজটা দিয়েছেন, আসলে এটা আমরা ভাবিও নাই সে আমাদের জন্য এত বড় একটা জিনিস রাখবেন। আন্তর্জাতিক সাফল্যের জন্য ভবিষ্যতে প্রতিভাবান ক্রীড়াবিদদের সুযোগ সুবিধা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন এই 2 স্বর্ণকন্যা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব পাইনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে 250 প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। চিঠি দেওয়া হবে মনোনীতদের।
ভয়ভীতি দেখিয়ে সরকার তাদের অপকর্ম ও গণবিচ্ছিন্নতা আড়াল করতে চায় মন্তব্য বেগম জিয়ার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ মির্জা ফখরুলের। ছাত্রী লাঞ্ছনার অভিযোগে এসআই রতনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। রাজশাহীতে শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভে পুলিশের বাধা। কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সফল না হলেও আবারও বেসরকারি খাতের সাথে চুক্তি সই সরকারের। সফলতার আশাবাদ জ্বালানি উপদেষ্টার, দুরাশা বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণফোন বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।